হোলা এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজ থেকে আমাদের শুরু হলো হিমাচল সিরিজের প্রথম পর্ব। আমরা এখন আছি মানালি। আমরা 2 দিন মানালিতে থাকবো, তারপর এখান থেকে আমরা যাব হামতা পাস। ওল্ড মানালির এই সকালে আমি আর আমরা দুজনেই নিজেদের একটু বদলে ফেলেছি। হোস্টেলামের সেই ছোট্ট প্রাইভেট রুমটা শহরের দৌড়ের বাইরে একটা ছোট্ট বিরতি ছিল, নিজেদের শান্ত করার একটা সুযোগ। যাত্রা শুরু হলো খুব সাধারণভাবেই, একটা দরজা টেনে, একটা ব্যাগ কাঁধে তুলে। কিন্তু আমরা জানতাম আজকের দিনটা মোটেও সাধারণ হবে না। মাঝে 2 কিলোমিটার পথ অতিক্রম করলে কোনো এক ইতিহাসের সাক্ষী হব আমরা। তাই হাঁটতে শুরু করলাম। রাস্তার দুপাশের ক্যাফেগুলোতে সঙ্গীত বাজছিল যেমন, ঠিক তেমনই গান বাজছিল আমাদের মাথার ভিতরেও। জীবনের সেই গান যেটা শহরে শোনার সময় নেই। আমাদের জন্য এই 2 কিলোমিটার পথ অনেকটাই, তবুও এগিয়ে চললাম। নতুন জায়গা, নতুন রাস্তা, অপরিচিত মানুষজন, সব আপন হয়ে উঠল ক্ষণিকেই। এই শহরের ছোট বড় গলি রাজপথ পেরিয়ে জাতি ভেদ করে আমরা মিলিয়ে গেলাম মানালির আনাচে কানাচে। যানবাহনের শব্দ, পাহাড়ি মার্কেটের কোলাহল, লোকাল মানুষের জীবনধারা, সবটাই আমাদের সাথে সাথে এগোচ্ছিল স্লোলি। রেস্টুরেন্টের কাপ প্লেটের টুংটাং, ফ্রেশ বেকারির ঘ্রাণ, আর সদ্য হওয়া স্টিমড মোমোর ধোঁয়া মাইন্ড রিফ্রেশ করছিল। আমরা এখন হিড়িম্বা দেবী টেম্পলের পথে। তার আগে একটু এখানকার বেকারির কিছু আইটেম ট্রাই করব। তার জন্যে বেছে নিয়েছি আমরা এই বেকারিটা। কোনটা খাবো বুঝতে পারছি না। আমার একটা ব্রাউনি। পেস্ট্রি খেতে খেতে এই হচ্ছে সামনের ভিউ। পর্যটকের আনন্দে আত্মহারা হয়ে ভরা নদীর উপর জিপ লাইনিং, সবই আমাদের গল্পের পার্ট। আর এই সব কিছুই পার্ট অফ লাইফ, তাই না? চলুন সবাই সবার মতো করে মানালিকে উপভোগ করুন, আর আমরা আমাদের মতো করে মানালিকে জয় করি। সঙ্গে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দ্য জিআর নোম্যাডসকে। আমরা এখন এসে গেছি হিড়িম্বা টেম্পল। হিড়িম্বা দেবী টেম্পল আপনারা দেখতে পাচ্ছেন পেছনে। দেওদার বনের নিস্তব্ধতায় একটা অদ্ভুত শক্তি জমে থাকে। হাওয়া এখানে শুধু বয়ে চলে না, এটা যেন কারো অস্তিত্ব বহন করে। এই পাহাড়, এই বন, এই নীরবতা আজও তার নাম উচ্চারণ করলে গায়ে হালকা কাঁটা দিয়ে ওঠে। কারণ শক্তি মরে না, তপস্যা কখনো হারায় না। যারা বিশ্বাস করে তাদের হৃদয়ে হিড়িম্বা দেবী আজও জাগ্রত। লোকপুরাণ বলে এই অরণ্যেই বাস করতেন হিড়িম্বা। শক্তি, সংযম ও তপস্যার মিলনে যিনি এক অনন্য রূপে প্রতিষ্ঠিত। যখন পাণ্ডবেরা বনবাসে এই উপত্যকার কাছে আশ্রয় নেন, তখনই তার সাথে ভীমের সাক্ষাৎ। এটি কেবল প্রেম নয়, দুটি শক্তির, দুটি নিয়তির এক অব্যক্ত মিলন।
ঘটোৎকচের জন্মের পর হিড়িম্বা দেবী সংসার পথ পরিত্যাগ করেন, নিজেকে সমর্পণ করেন তপস্যার গভীরতায়। বছর, শতাব্দী, যুগ, এই অরণ্যের প্রতিটি গন্ধ, প্রতিটি ছায়া আজও সেই তপস্যার নীরব সাক্ষী। 1553 খ্রিস্টাব্দে মহারাজা বাহাদুর সিং নির্মাণ করেন কাটকুনি আর্কিটেকচারের এই অনন্য পাগোড়া শৈলীর কাঠের মন্দির। এর প্রতিটি স্তর, প্রতিটি নকশা, প্রতিটি গাঢ় খোদাই পুরাণ ও পাহাড়ি লোকবিশ্বাসের সম্মিলিত ভাষা। মন্দিরের অন্তঃপুরে প্রবেশ করলে এক অদ্ভুত নীরবতা তোমাকে আচ্ছন্ন করবে। ঠোঁটে শব্দ আসে না, কিন্তু হৃদয়ে এক গভীর শ্রদ্ধা জন্মায়। এখানে দাঁড়িয়ে উপলব্ধি হয় হিড়িম্বা শুধু এক পুরাণ চরিত্র নন, তিনি শক্তির চিরন্তন প্রতিকৃতি। এই অরণ্য, এই ঠান্ডা হাওয়া, এই হাজার বছরের নীরবতা সব মিলিয়ে বলে দেয় তপস্যা কখনো লুপ্ত হয় না, শক্তির কখনো ক্ষয় হয় না। যারা মন দিয়ে শোনে তাদের কাছে আজও হিড়িম্বা দেবী জাগ্রত। সূর্য তখন মাথার উপর উঠেছে, রোদটা তখন নরম, রাস্তায় আলো ছায়া খেলছে। মাথা উঁচু করলে ফরেস্টের মধ্যে থেকে এক টুকরো আকাশটা ঝলমলে। ধীরে ধীরে আমরা বেরিয়ে পড়লাম হিড়িম্বা দেবীর সেই নীরব বনটা ছেড়ে। পেছনে পড়ে রইল পুরনো কাঠের ঘ্রাণ, মন্দিরের ঠান্ডা হাওয়া আর সেই শান্ত শক্তি, যা কেমন যেন মনটাকে হালকা করে দেয়। আমরা দুজন শুধু তাকালাম একবার, এবার কোথায়? সিদ্ধান্তটা খুব সহজ ছিল, পরের গন্তব্য যেখানেই হোক হেঁটেই যাব, পায়ের শব্দেই পরের কাহিনী গড়ে উঠুক। তাই পথ ধরে হাঁটতে শুরু করলাম বশিষ্ঠ মন্দিরের দিকে। হিমালয়ের কোমল গন্ধ আর পাহাড়ি রাস্তাগুলোর নীরবতাকে সঙ্গী করে। হিড়িম্বা দেবী টেম্পল হয়ে আমরা এখন চলেছি বশিষ্ঠের পথে। হিড়িম্বা দেবী টেম্পল থেকে বশিষ্ঠ মোটামুটি ওই 4-4.5 কিলোমিটার। আমরা ঠিক করেছি ওয়েদার ভালো আছে, তাই আমরা হেঁটেই যাব। চলুন যেতে যেতে আপনাদের রাস্তাটাও দেখাই। সুন্দর রাস্তা, বেশ দেওধর আর পাইন ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা। কিন্তু বেশি দূর যাওয়া হলো না। পথটা যত এগোচ্ছিল আমাদের ক্লান্তি ততটাই স্পষ্ট হচ্ছিল। হাঁটতে হাঁটতে বুঝলাম আজ এতটা রাস্তা আর পারবো না। তাই ম্যাল রোড পৌঁছে চুপচাপ একটা অটো ডাকলাম। দাদা হালকা হাসি দিয়ে বলল, बैठ जाओ, वशिष्ठ ले चलता हूं। আমরা উঠে বসলাম। আমরা প্রথম ভেবেছিলাম বশিষ্ঠ আমরা হেঁটে যাব, তো ম্যাল রোড অবধি আমরা এসেও ছিলাম হেঁটে। ম্যাল রোড থেকে হিড়িম্বা টেম্পল থেকে ম্যাল রোড প্রায় 9 করে হলেও 1.5-2 কিলোমিটারের মতো। তো এখান থেকে আবার বশিষ্ঠ 3.5 কিলোমিটার আর অনেকটা চড়াই, তাই আমরা রিস্ক নিলাম না। 150 টাকা করে পার হেড নিচ্ছে ওপরের জন্যে, ওঠার জন্যে, আর নাবার সময় সেটাই 200 টাকা হয়ে যাবে অল টোটাল, মানে 100 টাকা করে তখন পার হেড নেবে। চলো যাওয়া যাক তাহলে। অটো চলতে শুরু করতেই
পুরো দৃশ্যটাই বদলে গেল। পাহাড়ি পথ, উঁচু নিচু বাঁক প্যাচে ভরা, রাস্তাগুলো যেন নিজের মতন করে গল্প লিখে চলেছে। ওটা রোটাং পাস, ওইখানে পাহাড়টা। দূরে কুয়াশার ফাঁকে এক ঝলক দেখা যাচ্ছিল বরফ ঢাকা রোটাং পাস। অল্প কিছুক্ষণ পর অটোটা থেমে গেল বশিষ্ঠ মন্দিরের সামনে। আমরা নেমে দাঁড়ালাম একদম অন্যরকম এক পরিবেশের মধ্যে, আর সারা দিনের হাঁটাহাঁটির সব ক্লান্তি যেন এক মুহূর্তে মিলিয়ে গেল। হিমালয়ের কোলে বিয়াস নদীর ধারে এক প্রাচীন গ্রাম বশিষ্ঠ, যেখানে প্রতিটি গলি, প্রতিটি পাথরের সিঁড়ি আর প্রতিটি নীরব সকাল একটাই নাম উচ্চারণ করে, মহর্ষি বশিষ্ঠ। লোককথা ও পুরাণ বলে মহর্ষি বশিষ্ঠ, যিনি ছিলেন সপ্তর্ষিদের অন্যতম, এই উপত্যকাতেই বহু বছর ধ্যান ও তপস্যা করেছিলেন। রামায়ণের ঘটনায়ও এই স্থানের উল্লেখ পাওয়া যায়। রামচন্দ্র যখন রাবণের পাপ ক্ষয় এবং নিজেকে শোধনের জন্য এক শান্ত আশ্রম খুঁজছিলেন, বশিষ্ঠ ঋষি তাকে এই হিমালয়ের পবিত্র স্থানে তপস্যা করতে পরামর্শ দেন। তখন থেকেই এই স্থানকে মনে করা হয় শুদ্ধিকরণ, তপস্যা আর আত্মার পবিত্রতার কেন্দ্র। মন্দিরটি নিজে প্রাচীন পাহাড়ি স্থাপত্যের এক উদাহরণ। কাঠ আর পাথরের মিলনে তৈরি মন্দিরের খোদাইগুলো অনেকটা পুরনো পাহাড়ি ইতিহাসের নীরব দলিল। কিন্তু বশিষ্ঠ গ্রামের সবচেয়ে বিস্ময়কর রহস্য তার হট স্প্রিং, অর্থাৎ উষ্ণ জলের ঝর্ণা। লোকবিশ্বাস অনুযায়ী এই জলের জন্ম মহর্ষি বশিষ্ঠের তপস্যার শক্তি থেকে, যে শক্তি বরফ ঢাকা পর্বতের বুক ভেদ করে উষ্ণতা স্রোত হয়ে বেরিয়ে আসে। আজও দেখা যায় শীতল পাহাড়ি হাওয়ার মধ্যে এই গরম জলের ধোঁয়া এক অদ্ভুত রহস্য তৈরি করে। মনে হয় হাজার বছরের তপস্যা জলের সঙ্গে মিলেমিশে আজও নিঃশ্বাস নিচ্ছে। মন্দিরের ভিতরে ঢুকলেই একটা গভীর নীরবতা। কেউ কথা বলে না, কিন্তু পরিবেশই বলে দেয় এই স্থানের পবিত্রতা কেমন। এখানে দাঁড়ালে বোঝা যায় বশিষ্ঠ কেবল একজন ঋষি নন, জ্ঞান, তপস্যা আর শান্তির চিরন্তন প্রতীক। এটাই বশিষ্ঠ মন্দিরের ইতিহাস, যেখানে পুরাণ, প্রকৃতি আর আধ্যাত্মিকতা একসঙ্গে দাঁড়িয়ে আছে হাজার বছরের নীরব মহিমা নিয়ে। হট স্প্রিং ওয়াটার দেখাতে পারিনি, কারণ সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। আমাদের ইচ্ছা ছিল হট স্প্রিংয়ে চান করব, কিন্তু হট স্প্রিংয়ে চান হয়নি। শুধু পা ভিজে চলে এসেছি। জল প্রচণ্ড গরম, আর এই গরম জলে নামতে পারবো না, কারণ নামলে মাথা ঘুরে যাওয়ার চান্স থাকবে। আর হট স্প্রিংটাও আপনাদের দেখানো হয়নি, তার কারণ হচ্ছে এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড, একদমই ফটোগ্রাফি প্রহিবিটেড। আপনারা দেখে নিন একবার তবুও। দেখুন, তো স্ট্রিক্ট রুলস মানতে হবে, কিছু করার নেই। আমাদের বশিষ্ঠ মুনির আশ্রম দেখা কমপ্লিট। আমরা এখন গ্রামের ভেতর দিয়ে হেঁটে চলেছি।
বশিষ্ঠ মন্দির থেকে বেরিয়ে আমরা ধীরে ধীরে নেমে পড়লাম ফরেস্ট ট্রেল ধরে গ্রামটির দিকে, বশিষ্ঠের শান্ত পাহাড়ি রাস্তাগুলো পেরিয়ে। ঘুরতে ঘুরতে এই জায়গাটা এসছি, দেখুন জায়গাটা দেখুন, আর এখান থেকে ভিউটা দেখুন, ভিউটা দেখুন। ওই ওপরের পাহাড়গুলোতে বরফ জমে আছে, পুরো সাদা, মেঘের জন্য দেখা যাচ্ছে না, ক্যামেরা হয়তো জাস্টিফাই করতে পারছে না। পাতা ঝরে পড়ছে, হাওয়া হালকা ঠান্ডা, আর চারপাশ ঘিরে আছে ঘন সবুজ অরণ্য। এত শান্ত মানালি আমি দেখিনি। আপনারা একবার দেখুন রাস্তাটা, দেখুন জায়গাটা শান্ত, চারিদিকে সবুজ। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় সময়ও এক ধাপ পিছিয়ে চলে। বন বাদারির আঁকবাঁক, পাতায় পাতা ঘষার শব্দ, মাঝে মাঝে কাকচিল উড়ে যাচ্ছে। অনেক দূরে দেখা যাচ্ছে মানালি শহরটা, আর আমাদের আশেপাশে শীতল ছায়ার সঙ্গে রোদ লুকোচুরি খেলছিল। হেঁটে চললাম, অদ্ভুত রোমাঞ্চকর ফিল হচ্ছিল। আনন্দ, এক্সাইটমেন্ট, নাকি ক্লান্তিতে টায়ার্ড হয়ে যাওয়া পায়ের একটু একটু ব্যথা, কোনটা বলতে পারবো না। শুধু বলবো ভালো লাগছিল, আর খুব ভালো লাগছিল। হঠাৎ দাঁড়িয়ে পড়লাম, কারণ মনে হয় কানে আসতে লাগলো দূরে এক নীরব শব্দ। যোগিনী ওয়াটারফলের সুর মনে হচ্ছে। যত রাস্তা যাচ্ছে, যোগিনী ওয়াটারফলস যাওয়ার রাস্তাটা কিন্তু অ্যাডভেঞ্চারাস হয়ে যাচ্ছে। এই জায়গাটা দেখুন একবার, পাহাড়, এরকম ন্যাচারাল লাইন। উফ, পাথরের পথে পা বাড়াতে বাড়াতে আরো ঘন অরণ্যের মাঝ দিয়ে চলে যাওয়ার পর সামান্য দূর থেকে আসতে শোনা গেল কলো কলো জলধ্বনি। পায়ের ব্যথা কোথায় মিলিয়ে গেল, আর আমরা এনার্জি ফিরে পেলাম নতুন করে। এগিয়ে চললাম, আর ক্ষণিক পরেই সামনে দেখা মিলল যোগিনী ওয়াটারফলের। বিকেলের আলো পড়ে পাহাড়, বন আর ঝর্ণার ধারে সবকিছু মিলিয়ে এক অদ্ভুত শান্তি তৈরি করছে। আমরা জানি এই ট্রেলের প্রতিটি পদক্ষেপ একটা নতুন গল্পের দিকে আমাদের এগিয়ে নিয়ে গেল। হাওয়া আর পাখির গান থেমে গেছে, শুধুই জলধ্বনি। ধীরে ধীরে আমরা মুখ ফিরিয়ে তাকালাম। সেই ঝর্ণা, যোগিনী ওয়াটারফল, শীতল সাদা ফোয়ারা বিকেলের সোনালি সূর্যরশ্মিতে ঝলমল করছে, আর চারপাশের সবুজ বন তাকে ঘিরে মনে করাচ্ছে এই পৃথিবীর এক অদ্ভুত গোপন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। শীতল বৃষ্টিময় মিস্ট নেমে এসেছে ঝর্ণার ধারে। প্রতিটি ফোঁটা যেন কোনো প্রাচীন দেবীর আশীর্বাদ বহন করছে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম নিঃশব্দে, এই রহস্যময় সৌন্দর্যটিকে আমাদের চোখে আর হৃদয়ে ধরে রাখার জন্য। একবার ভিউটা দেখুন,
ও এই মুহূর্তে বোঝা যায় যোগিনী ওয়াটারফল শুধুই এক জলধারা নয়, একটি অনুভূতি, একটি গল্প, একটি প্রাচীন শক্তি যা পাহাড়, বন আর বাতাসের সঙ্গে মিলেমিশে আজও জেগে আছে। যোগিনী ওয়াটারফলের ধোঁয়াটে আলো ধীরে ধীরে সন্ধ্যার সঙ্গে মিশে গেল। হঠাৎ বৃষ্টি শুরু হলো, ফোঁটা ফোঁটা করে বাতাসে মিশে এক অদ্ভুত শান্তি আনছে। আমরা হেসে হেসে চলতে লাগলাম। পথে কাদানো পাথর, উঁচু নিচু বাঁক সবকিছুই যেন আরো জীবন্ত হয়ে উঠছে। আমরা যোগিনী ওয়াটারফলস দিয়ে ফিরছি আবার মন্দিরটার দিকে, যেখান থেকে আমরা আবার ওল্ড মানালির জন্য অটো পাবো। বৃষ্টি শুরু হয়েছে প্রচণ্ড রকমের, না হলেও টিপ টিপ করে ভালোই পড়ছে, পুরো ভিজিয়ে দিচ্ছে, এমন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ভেজা গাছের ঘ্রাণ মাটি ধুলো মিলিয়ে একটা পাহাড়ি নেশা তৈরি করছে। শরীর ক্লান্ত মনে হলেও কোনো অরুচি নেই, খুব উপভোগ করছিলাম প্রতিটি ধাপ। অটো, ট্রেল, ঝর্ণা, হালকা বৃষ্টি সব মিলিয়ে আমাদের হাইক একটি ছোট্ট কিন্তু অনন্য অভিজ্ঞতার রূপ নিল। ধীরে ধীরে আমাদের চোখে বশিষ্ঠ টেম্পলের পাথরের ছাদ ভালোবাসার মতো জেগে উঠল। সন্ধ্যার আলো, পাহাড়ের শীতল বাতাস আর বৃষ্টি সব মিলে তৈরি করলো একটা ভ্রমণের মধুর স্মৃতি, যা মনে থেকে যাবে চিরকাল। বশিষ্ঠ থেকে আবার আমরা অটোতে ফিরলাম। ম্যাল রোড, 200 টাকা দুজনের পড়লো। আর সেখান থেকে ওল্ড মানালি আরো 200 টাকা দুজনে। ওল্ড মানালি ব্রিজের পাশে নামলাম, আর আমাদের হোটেল মাত্র 1 কিলোমিটার দূরে। অটো নামালেই আমরা হাঁটা শুরু করলাম, কারণ এই ছোট্ট পথটা উপভোগ করতে চাইছিলাম। রাস্তা ধরে হেঁটে চলার সময় আবার সেই বেকারি শপের তাজা রুটি আর কেকের ঘ্রাণ বৃষ্টি ভেজা হাওয়ার সঙ্গে মিশে মনে হচ্ছিল পুরো ওল্ড মানালি যেন এক জাদুর শহর। আমরা ঠিক করলাম একেবারে ডিনার শেষ করেই হোটেলে ঢুকবো। বৃষ্টি থাকলেও, রাত বাড়লেও ওল্ড মানালি কখনো নিঃশব্দ হয় না। শহরটা রাতেও উজ্জ্বল। ডিনার শেষ করে হোটেলে ফিরলাম। ফ্রেশ হয়ে হোটেল রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে আমাদের ব্যাগগুলো সেফ স্টোরেজে রেখে দিলাম। কেন? কারণ পরের দিন সকালে আমরা যাচ্ছি ট্রেকিং এ। 5 দিনের জন্য মানালি আবার ফিরবো, আবার দেখা হবে পুরনো স্মৃতিগুলোর সঙ্গে। সব বড় বড় জিনিস আমরা রেখে যাচ্ছি, শুধু ট্রেকিং এর জন্য প্রয়োজনীয় জিনিস সঙ্গে নেব। তবুও ব্যাগটা বড় আর ভারী হয়ে গেল। ভেবেছি পোর্টারে দিয়ে দেব। আরে পোর্টার, ওই যে ওইগুলো, ওই গাধার পিঠে মালপত্র নিয়ে যাওয়া হয় না, সেইগুলোই। আগামী দিন সকাল 7টায় আমরা ট্রেকিং এর পিকআপ পয়েন্টে দেখা করব। সেখান থেকে আমরা এক দল ট্রেকারের সঙ্গে মিলিত হয়ে ট্রেকের পথে বের হব।
ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করুন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এই যাত্রায় দ্য জিআর নোম্যাডসের সঙ্গে। আর হ্যাঁ, পরের গল্পে হামতা পাস নিয়ে আবার ফিরবো। তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটা টুক করে টিপে দিন, লাইক আর শেয়ার করতেও ভুলবেন না যেন। দেখা হবে খুব শীঘ্রই পরের ব্লগে।